আসসালামু আলাইকুম। সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনার অনলাইন ক্লাস আমার ঘর আমার স্কুল থেকে অষ্টম শ্রেণী ছাত্রদের জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আমরা এই করোনা পরিস্থিতিতে সবাই কোথায় আছি? বাড়িতে আছি। যখন করোনা পরিস্থিতি সেরে যাবে, কমে যাবে, আমরা আবার কোথায় আসব? বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসব। তোমরা বুঝতে পারছো আজ আমার পাঠের বিষয় আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যনন্দ দাশ। পিতা মাতার নাম কুসুম কুমারী দাস। মাতা কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি। দেখো, কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজে, দিল্লির রামজশ কলেজ, বরিশালের ব্রজমোহন কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। পেশায় তিনি কি ছিলেন? অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি সাংবাদিকতা পেশায়ও নিয়োজিত ছিলেন। পাশাপাশি কি ছিলেন? সাংবাদিকও ছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতি, রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছপালা, পশু পাখি, লতাপাতা তার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রকৃতি প্রেমিক এই কবি প্রকৃতি থেকেই তার কবিতার রূপরস সংগ্রহ করেছেন। তার কয়েকটা কাব্যগ্রন্থ দেখো। ঝরা পালক, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন,
ইত্যাদি। কবিতা কাব্যগ্রন্থ ছাড়াও তিনি বিভিন্ন উপন্যাস, গল্প রচনা করেছেন। 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যু হয়। আসো আমরা কবিতাটি পাঠ করি। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতি, নদী কথা বলেছেন তার কবিতায়। তিনি ফিরে আসতে চেয়েছেন ধানসিঁড়ি নদীর তীরে। ধানসিঁড়ি নদীটি বরিশাল জেলায়। তিনি ফিরে আসতে চেয়েছেন শঙ্খচিলের বেশে, শালিকের বেশে। শঙ্খচিল এক ধরনের সাদা চিল। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিক নবান্ন দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। কবি ভোরের কাক হয়ে কার্তিক নবান্ন দেশে ফিরে আসতে চেয়েছেন। নবান্নর উৎসব, নতুন ধান ওঠার উৎসব। কার্তিক মাসে নতুন ধান ওঠে, আতপ চাল দিয়ে তখন কি করা হয়? চাল গুড় নারকেলের সমন্বয়ে এক ধরনের পায়েস রান্না করা হয়। কবি কার্তিক নবান্ন দেশে ফিরে আসতে চেয়েছেন। কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। কাঁঠালের ছায়ায় কবি বাংলার প্রকৃতির মাঝে ফিরে আসতে চেয়েছেন। হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। হাঁস বিলের জলে ভেসে বেড়ায়, হাঁসের পায়ের পাতা কেমন লাল। কিশোরীর পায়ে ঘুঙুর থাকে। কবি হাঁসের পায়ে কিশোরীর ঘুঙুর পায়ের মতো কল্পনা করে বাংলায় ফিরে আসতে চেয়েছেন। হাঁস সারাদিন বিলের জলে ভেসে বেড়ায়, কবি সেভাবে বাংলায় ফিরে আসতে চেয়েছেন। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। কবি আবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন। নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, বাংলাকে ভালোবেসে তিনি বাংলায় আবার ফিরে আসতে চেয়েছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, জল তার প্রতি অঙ্গে। জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলায় কবি ফিরে আসতে চেয়েছেন। কবি এখানে বাংলার কথা বলেছেন। সবুজ করুণ ডাঙা বলতে এখানে নদীর চরকে বোঝানো হয়েছে। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার আকাশে। সুদর্শন এক ধরনের গোবরে পোকা। সন্ধ্যার বাতাসে, রক্তিম আকাশে, সন্ধ্যার সময় যখন রক্তিম আকাশ হয় তখন পশু পাখি তার নীড়ে ফেরে। কবি সুদর্শন গোবরের পাখিকে উড়ে যাওয়ার মধ্য দিয়েও বাংলায় ফিরে আসতে চেয়েছেন। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীর বাহক। লক্ষ্মীকে এখানে সুলক্ষণ হিসাবে তুলনা করা হয়েছে। লক্ষ্মী পেঁচা এখানে সাদা শিমুল গাছের ডালে বসে ডাকছে। কবি বাংলার প্রকৃতিকেও এখানে তুলে ধরেছেন। হয়তো খোয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠোনের ঘাসে। খোয়ের ধান এখানে বলতে বিন্নি ধানকে বোঝানো হয়েছে। শিশু উঠানে খেলতে খেলতে ধান ছড়ানোটা এখানে কবি কল্পনা করেছেন। তার মাধ্যমে কবি বাংলায় ফিরে আসতে চেয়েছেন। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা পালে ডিঙে পায়।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙে পায়। রূপসা একটি নদীর নাম, এটা খুলনা জেলার পাশ দিয়ে বয়ে গেছে। কবি এখানে রূপসা নদীর ঘোলা জলের কথা বলেছেন। এক কিশোর ছেঁড়া পালতোলা নৌকা ডিঙি বেয়ে যাচ্ছে। ডিঙি হচ্ছে ছোট নৌকা, যায়। রাগা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক। রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, সকল পশু পাখি সন্ধ্যার রক্তিম আলোর পরপরই নিজ নীরে ফিরে যায়। এখানে সাদা বকের দল মেঘের রাঙা মেঘ সাতটায় তার নীরে ফিরে যাচ্ছে, এটাও কবি কল্পনা করেছেন। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি বাংলার সব কিছুর মধ্যেই ফিরে আসতে চেয়েছেন, যেমন ধানসিঁড়ি নদীর তীরে এই বাংলায় শঙ্খচিল শালিকের বেশে ভোরের কাক হয়ে কার্তিক নবান্ন দেশে ফিরে আসতে চেয়েছেন। কিশোরীর ঘুঙুর পায়ের সাদা হাঁস হয়ে ঘুরে বেড়াতে চেয়েছেন। সারাদিন ঝিলের জলে ভেসে ভেসে বেড়ানো হাঁসের সঙ্গে তার নিজেকে ফিরে আসার সঙ্গে তুলনা করেছেন। বাংলাদেশের সংস্কৃতি রূপ সৌন্দর্যে কবি বিমোহিত। দেখো আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ছি। পাঠ পরিচিতি। আবার আসিব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ঘাট, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে দেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীরে ফিরে আসে, তাদের মাঝেও কবি নিজেকে কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। আসো আমরা কিছু শব্দার্থ দেখি এবার। শব্দার্থগুলো একটু করে তুলে নাও। দেখো ধানসিঁড়ি, এখানে ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নামে একটি নদী আছে, একটি নদীর নাম। আমি সোজা লিখে দিচ্ছি ধানসিঁড়ি। কি একটু বড় তো তোমাদের ধানসিঁড়ি, একটু বইটা পাশাপাশি রাখলেই তোমরা দেখতে পাবে। ধানসিঁড়ি, শঙ্খচিল, নবান্ন, ঘুঙুর, ডাঙা, সুদর্শন, রূপসা একটা খুলনা শহরের পাশ দিয়ে একটা প্রবাহিত একটি নদীর নাম। ডিঙা কি ছোট নৌকা, ডিঙা কি ছোট নৌকা। নীরে আমি লিখে দিব তোমাদের এখনই। আর ধবল সাদা। ধানসিঁড়ি কি, ধানসিঁড়ি ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নামে একটি নদী আছে। নদীটি এখন মরে গেছে। কবি তার কবিতায় এই নদীটির নাম ব্যবহার করেছেন। ঝালকাঠি জেলার একটি নদী, আমি লিখেই দিচ্ছি তোমাদের একটু। ঝালকাঠি জেলায় ধানসিঁড়ি নামে এই নামে একটা নদী আছে। ঝালকাঠি জেলায় ধানসিঁড়ি নামে একটি নদী আছে।
ছোটগুলোই দেখছি। শঙ্খচিল কি? এক ধরনের সাদা চিল, এক ধরনের সাদা চিল। নবান্ন, নবান্ন কি? নতুন ধান কাটার পর আমাদের দেশে এ উৎসব হয়ে থাকে। নতুন ধান কাটার পর এ উৎসব আমাদের দেশে হয়ে থাকে। সব হয়। ঘুঙুর কি? নূপুর। ঘুঙুর কি? নূপুর। ডাঙা হচ্ছে শুকনো জায়গা, শুকনো জায়গা। সুদর্শন কি জানো? এক ধরনের গুবরে পোকা। পোকা। ডিঙা হচ্ছে ছোট নৌকা। ডিঙা কি? ছোট নৌকা। নিরে, নিরে পাখির বাসায়। এখানে বকরা নিরে ফিরে যাচ্ছিল কোথায়? পাখির বাসায়। ধবল হচ্ছে সাদা। আরেকটা আমাদের একটু বাদ গেল, লক্ষ্মী পেঁচা। সুলক্ষণযুক্ত পেঁচা, সুলক্ষণযুক্ত পেঁচা। এই কবিতায় কবি জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, প্রকৃতিপ্রেমিক কবি। এই কবিতায় তিনি প্রকৃতি ও মানুষের অপার্থিব মায়ের কথা বলেছেন। তেমনি কবি জীবনানন্দ দাশের কিছু জীবন কথাও এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। মৃত্যুর মাধ্যমে মানুষের দেহ নষ্ট হলেও মনের দিক থেকে যে মানুষ তার কাজের মাধ্যমে, তার অস্তিত্বের মাধ্যমে বেঁচে থাকতে পারে মানুষের ভালোবাসা, আবার আসিব কবিতায় সেটা কবি প্রকাশ পেয়েছে। দেখো এই কবিতা থেকে আমরা কি জানতে পারি? এই কবিতা থেকে জানা গেল কবি পরিচিতি। দেখো কি শিখতে পারবে তোমরা? কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবে। স্মৃতি সম্পর্কে কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবে। কবিতা জানতে পারবে। বাংলার রূপ, প্রকৃতি, সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে। কবিতাটির মূল ভাব সম্পর্কেও জানতে পারবে। জীবনানন্দ দাশ যেখানেই থেকেছেন কিন্তু তিনি বাংলার কথা, বাংলা রূপের কথা, প্রকৃতির কথা কখনোই ভুলতে পারেননি। তার নিজের মাতৃভূমি বাংলাকে তিনি সর্বক্ষেত্রেই মনে করেছেন। নদী, মাঠ, ক্ষেত সব কিছুর মাধ্যমেই তিনি তার সৌন্দর্য সব কিছুর মধ্যেই তিনি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। তার দেখার দৃষ্টিতে বাংলা ছিল অনন্য। তাহলে তোমরা এই কবিতাটি বাসায় সঠিকভাবে একটু দেখবে। বাড়ির কাজটা নিয়ে নাও।
কবি জীবনানন্দ দাশ কেন বারবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন? সংক্ষেপে লিখো। আসতে চেয়েছেন ভালো থাকবে সবাই, পরবর্তী ক্লাসে আবার দেখাবে তুমি।